হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞান সিরিজের লেকচার নাম্বার 2 নিয়ে। আজ আমরা তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বুঝতে চলেছি, যেমন পরিচলন স্রোত কি, ওজন স্তর কিভাবে ক্ষয় হয়, গ্রিন হাউস গ্যাস কি, বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, এই সকল বিষয়গুলো সবটা একদম সায়েন্টিফিক্যালি এমনভাবে বোঝাবো যে তুমিও বলবে যে সায়েন্স খুবই মজাদার। তো চলো খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ বিজ্ঞানের সব বিষয় নিজের হাতে নোটস করলে তবেই কিন্তু সব থেকে ভালো বোঝা যায়। তবুও যদি কেউ অলস হয়ে থাকো, তার জন্য আমি পিন্ড কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাও, আমি পিডিএফ নোটস আপলোড করে দেবো। সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক ক্লাসের শেষে একটা করে ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেন্সের শিট দিই, সেটাও কিন্তু তোমরা পিডিএফ টেলিগ্রামেই পাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই সেশন। তো শুরু করবো আমরা পরিচলন স্রোত দিয়ে। এবার পরিচলন স্রোত বোঝার আগে বুঝতে হবে পরিচলনটা কি। ভাবো তুমি একটা ঘরের মধ্যে আছো, সেই ঘরে খুব গরম লাগছে, ঘরে একটা জানলা রয়েছে, জানলার থেকে বাইরে ঠান্ডা হাওয়া আসছে। তাহলে তুমি কি করবে? চেয়ারে বসে থাকবে ঘরের মধ্যে? না, তুমি কি করবে? চেয়ার থেকে উঠে গিয়ে জানলার কাছে যাবে, গিয়ে ঠান্ডা হাওয়া খেতে চলে যাবে, তাই তো? তার মানে তুমি উষ্ণ জায়গা থেকে শীতল জায়গায় চলে গেলে, তাই তো? যাতে তুমি গরম অবস্থার থেকে পালিয়ে ঠান্ডা অংশের কাছে পৌঁছাতে পারো। এই কাজটাই যখন আমার একটা তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলো করে, তখন তাকে আমরা বলি যে সে পরিচলন করছে। তাহলে সংজ্ঞাটা পড়ে নেওয়া যাক। বলছে যে যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয়, তখন যে তাপ সঞ্চালন পদ্ধতি ঘটে তাকে আমরা বলি পরিচলন। বোঝা গেল? তার মানে আমাদের এখানে কিন্তু কিছু ওয়ার্ড ইম্পর্টেন্ট, কি যে তরল বা গ্যাসীয়র ক্ষেত্রে এটা হবে, কঠিনের ক্ষেত্রে কিন্তু হবে না। তারা কি করবে? তখন কণাগুলো উষ্ণতর থেকে শীতলতর অংশের দিকে স্থানান্তরিত হবে। এই স্থানান্তরিত কথাটা ইম্পর্টেন্ট, কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ তার কিন্তু স্থানটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? কার? কণাগুলোর। ওকে। আচ্ছা, তাহলে এবার বোঝা যাক যে আমাদের কঠিনের জন্য কেন বলছি না। আমি বললাম তরল আর গ্যাসের জন্য হয়, তাহলে কঠিনের জন্য কেন হয় না? কঠিনে কেন পরিচলন হতে পারে না, সেটাই বোঝা যাক আগে। তাহলে দেখো, আমি তিনটে জিনিস নিয়েছি: জল, বরফ এবং স্টিম। বরফ কি আমাদের কঠিন অবস্থা, জল কি আমাদের তরল অবস্থা, এবং স্টিম কি আমাদের জলেরই বাষ্পায়ন অবস্থা। তাহলে প্রত্যেকেরই সংকেত হচ্ছে H2O, কিন্তু এরা প্রত্যেকের কি ভৌত অবস্থা আলাদা। তাহলে এই যে বরফটা জলের কঠিন অবস্থা, এই কঠিন অবস্থায় জলের যে অণুগুলো তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি হয়। কঠিনের ক্ষেত্রে কি হয়? আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি। তাহলে সব থেকে বেশি আকর্ষণ বল কাদের মধ্যে থাকবে? কঠিনের অণুগুলোর মধ্যে থাকবে। তারপর আমাদের তরলদের মধ্যে কমবে, তারপর কি গ্যাসেদের ক্ষেত্রে আমাদের সব থেকে কম থাকে, ঠিক আছে? তাহলে যদি বেশি আকর্ষণ থাকে, তাহলে এরা কি করবে? একে অপরকে খুব টাইটলি টেনে রাখবে, একে অপরের কাছাকাছি রাখবে। তাহলে এদের মধ্যে কি দূরত্বটা একদম বেশি হবে? না, খুবই কাছাকাছি থাকবে এরা, দূরত্ব একদম কম হবে। তাহলে সব থেকে কম দূরত্ব কাদের মধ্যে থাকবে? কঠিনের মধ্যে। তারপর একটু বেশি দূরত্ব কার মধ্যে পাবো? তরলের মধ্যে। আর সব থেকে বেশি দূরত্ব থাকবে আমাদের গ্যাসের মধ্যে, যেরকম এখানে দেখতে পাচ্ছ, এই একটা গ্যাসের অণু, এই একটা গ্যাসের অণু, মাঝখানে অনেকটা ফাঁকা। কিন্তু আমার তরলের ক্ষেত্রে অল্প ফাঁকা। আর গ্যাস আমাদের যখন বরফ হয়ে যাচ্ছে, মানে কঠিন অবস্থায় আছে, তখন কিন্তু প্রায় ফাঁকা নেই বললেই চলে। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু এদের মূল পার্থক্য। এবার প্রশ্নে আসি যে আমাদের কেন হবে না? কি হবে না? পরিচলন। দেখো, যেহেতু আমাদের আকর্ষণ বলটা কঠিনের ক্ষেত্রে খুব বেশি, আমরা কঠিনের কথা বলছি যে আমাদের এই কঠিনের কেন আমাদের পরিচলন হবে না। তো কঠিনের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের আকর্ষণ বলটা খুব বেশি, তাহলে আমাদের যে অণুগুলো সেগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে, এবং কি একটা নির্দিষ্ট স্থির অবস্থানে মানে থাকে, ঠিক আছে? এবার যেটা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এদের দূরত্বটা খুব কম, তাহলে কি হবে? এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। অর্থাৎ বরফের অণুগুলোর কি হবে? চলাচল একদমই সীমাবদ্ধ। এরা স্বাধীনভাবে নিজেদের স্থানটা পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? কারণ ধরে রেখেছে একে। এবার বরফকে যদি আমরা গরম করতে থাকি, মানে আমি একে এখন তাপ দিলাম নিচ থেকে, ঠিক আছে? যেই তাপ দেবো, তাহলে তাপ দিলে কি হবে? এদের অণুগুলো কম্পন শুরু হবে, ঠিক আছে? এটা কাঁপতে শুরু করে নিজের জায়গা থেকে। স্থানচ্যুত হতে পারছে না। স্থানচ্যুত হতে পারলে তখনই কি হবে? ধীরে 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 ওটা গলে আমাদের জল হওয়া চালু হবে। কিন্তু আমাদের যখন আমি একে তাপ দিচ্ছি, তখন কি হচ্ছে? এটা নিজের জায়গাতে দাঁড়িয়ে সে কি কাঁপতে পারে শুধুমাত্র, আর কিছু করতে পারে না, ঠিক আছে? তাহলে এই যে এদের কম্পনটা বাড়ছে, কিন্তু যেহেতু এদের আন্তরাণবিক আকর্ষণ বলটা খুবই বেশি, তাই কি হচ্ছে? তারা তখনও কিন্তু নিজের অবস্থানটার থেকে বেরিয়ে যেতে পারছে না, স্থানটা পরিবর্তন করতে পারছে না। এই কারণেই কি আমাদের কঠিন পদার্থ প্রবাহিত হতে পারে না, ঠিক আছে? তাই একে আমরা প্রবাহী বলি না। এবং এক স্থান থেকে অন্য স্থানে কি এর কণার কোনো স্থানান্তর তাহলে হবে না। তাহলে পরিচলন কি করে হবে? পরিচলন হবে না, কারণ পরিচলনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে আমাদের অণুগুলো বা কণাগুলো উষ্ণতর থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হবে। তাহলে কঠিন তো আমাদের স্থানান্তরিত হতে পারবে না, কারণ এর কি আমাদের আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি, খুব জোরে ধরে রেখেছে ওকে, তাহলে ও ছাড়িয়ে বেরোতে পারবে না সেই আকর্ষণ বলটাকে, ঠিক আছে? এবার আসি তাহলে আমাদের তরল বা গ্যাসীয়র ক্ষেত্রে। তাহলে তরল বা গ্যাসীয়কে আমরা বলি আমাদের প্রবাহী। তাহলে তরল বা গ্যাসীয়, এটা আমাদের, এদেরকে আমরা বলি প্রবাহী বা ফ্লুইড, মানে এরা প্রবাহিত হতে পারি। তাহলে কেন? দেখো, এই যে
একই পদার্থ জল, সেটা যখন আমাদের তরল বা গ্যাসীয় অবস্থায় আছে, ঠিক আছে, তার মানে জল এবং স্টিমের কথায় আসছি আমরা, তাহলে এই যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা ধীরে ধীরে কমছে, তরলের ক্ষেত্রে অনেকটাই কম আর গ্যাসের ক্ষেত্রে তো খুবই কম, ঠিক আছে, তাহলে এদের মধ্যে দূরত্বটা তরলের ক্ষেত্রে বেশি আর গ্যাসের ক্ষেত্রে অনেকই বেশি, ঠিক আছে। তাহলে এই কারণে জল আর জলীয় বাষ্পে যখন আমি অণুগুলোকে তাপ দেব, মানে আমি জলকে এখন তাপ দিচ্ছি, গ্যাসকে আমি তাপ দিচ্ছি, তাহলে অণুগুলো কি এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে পারবে, কারণ এদের মধ্যে আকর্ষণ কম তো। তাহলে এই যে স্থানান্তর হতে পারছে, তাহলে কি পরিচালন হতে পারবে? হ্যাঁ। তার মানে প্রবাহীর ক্ষেত্রে কি হবে? প্রবাহীর ক্ষেত্রে আমাদের পরিচালন ঘটবে। কিন্তু কঠিনের ক্ষেত্রে কি ঘটতে পারলো সেটা? পারলো না। তাহলে আমাদের প্রবাহীর জন্য কি হবে? পরিচলন বা কনভেকশন। কিন্তু কঠিনের ক্ষেত্রে কোনরূপ পরিচলন বা কনভেকশনের কনসেপ্ট নেই, কারণ আমাদের কঠিনের যে অণুগুলো নিজের জায়গায় আটকে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি তাহলে পরিচলন জিনিসটা কি হচ্ছে। দেখো আমি নিচ থেকে তাপ দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাপ যখন দিচ্ছি তাহলে কি হচ্ছে, এই যে এটা তরল বা গ্যাসীয় একটা প্রবাহীর ক্ষেত্রে আমি এখানে তরল ধরছি, তাহলে আমি যখন এই তরলটাকে তাপ দিচ্ছি তখন কি হচ্ছে, এই যে অণুগুলো আছে এখানে, এই অণুগুলো ছুটোছুটি করা চালু করবে। তাহলে কি হবে, আমাদের যখন উত্তপ্ত করছি আমি, তাহলে উত্তপ্ত করলে কি হয়, এদের গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তিকে আমরা কি বলি? কাইনেটিক এনার্জি, তাহলে কে ই দিয়ে ডিনোট করি। তাহলে যেই এদের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওরা একই মানে র্যান্ডম ডাইরেকশনে ছুটোছুটি করা চালু করবে, তাহলে কি হয়, তাদের আয়তন বৃদ্ধি পেয়ে যায়। কি হয়, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা বলো তো, আয়তন বৃদ্ধি পেলে তার ঘনত্ব কমে না বাড়ে? ঘনত্ব তাহলে কমে যাবে, তাহলে ঘনত্ব কমে গেল, আর ঘনত্ব কমে গেলে সে কি হয়, হালকা হয়ে যায়, তাহলে কি হবে, সে হালকা হয়ে যাবে। আচ্ছা যদি হালকা হয়ে যায় তাহলে সে কি করবে, সে তাহলে এবার ওপরে উঠে যাবে, তাহলে কি হচ্ছে, সে ওপরের দিকে উঠে গেল, ঠিক আছে। এইবার ওপরে যারা রয়েছে তারা তো এখনো অত গরম হয়নি, তাহলে এই ওপরের অংশ কি, ওপরের অংশ আমাদের এখনো ঠান্ডা অংশ, ঠিক আছে। তাহলে এই যে ঠান্ডা অংশ রয়েছে তার তো আয়তনটা এখন তুলনামূলক কি আছে, কম রয়েছে, তাহলে তার ঘনত্বটা কি রয়েছে, ঘনত্বটা তুলনামূলক বেশি রয়েছে, অর্থাৎ এ কি, এ এখন আমাদের তুলনামূলক ভারী অবস্থায় রয়েছে। তাহলে যেই আমাদের ভারী রয়েছে ও তাহলে কি হবে, ও তাহলে নিচে নেমে আসবে, তাহলে এই ভারী যে আমাদের তরল সেই তরলটা কি হবে, নিচের দিকে নেমে আসবে। আবার যেই নিচের দিকে এ নেমে আসলো, নিচের দিকে নেমে আসলে তাহলে কি হচ্ছে, আবার এ উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হলে কি হবে, ওর আবার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তাহলে আয়তন বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে কি হবে, ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে যাওয়া মানে হালকা হয়ে যাবে, তাহলে আবার সে কিন্তু গরম হয়ে উপরে উঠে যাবে। আবার উপরে গিয়ে যে ঠান্ডা অংশ থাকবে সেই ঠান্ডা অংশ আবার নিচে নেমে আসবে, আবার সে গরম হবে, আবার উপরে উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, তাহলে এই যে আমাদের গরম হয়ে উপরে উঠে যাচ্ছে আবার ঠান্ডাটা নিচে নেমে আসছে, এই পদ্ধতিটাই কি, এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের পরিচলন পদ্ধতি। এবং এর ফলে যে একটা উল্লম্ব চক্রাকার স্রোত তৈরি হচ্ছে, কেউ উঠছে আবার কেউ নামছে, আবার কেউ উঠছে আবার কেউ নামছে, কে ওঠানামা করছে, উত্তপ্ত হলে সে উপরে উঠে যাচ্ছে হালকা হয়ে, আর উপরের যে শীতল অংশ সেই শীতল অংশ ভারী জন্য নিচে নেমে আসছে, তাহলে এর জন্য যে একটা চক্রাকার আবর্তন তৈরি হচ্ছে তাকেই আমরা বলি পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। কি বলি, পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের বোঝার জিনিস। তাহলে এবার নোটসটা দেখে নেওয়া যাক। তাহলে পদ্ধতিতে কি লেখা আছে, তরল বা গ্যাসীয় পদার্থ প্রবাহীর জন্য হতে হবে, উত্তপ্ত হলে মানে যখন গরম করা হচ্ছে তাহলে কি হয়, আয়তন বৃদ্ধি পায়, কেন, কারণ তাদের অণুগুলোর কি গতিশক্তি বৃদ্ধি পায়, তারা র্যান্ডম ডাইরেকশনে ছুটোছুটি করা চালু করে, তাহলে আয়তন বৃদ্ধি পায় মানে আয়তন প্রসারণ ঘটে, ঠিক আছে। তাহলে তার কি হবে, ঘনত্ব কমে যাবে। এবার ঘনত্ব যেই কমে যাচ্ছে তাহলে কি হচ্ছে, হালকা হয়ে যাবে, তাহলে উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে যায়, ফলে ওপরে উঠে যায়, এবং ওপরে তো শীতল ভারী অংশ আছে, তাহলে ওপরে শীতল ভারী অংশ কিন্তু নিচে নেমে আসবে। এই পদ্ধতিটাই কি আমাদের পরিচলন পদ্ধতি। এইবার এর ফলে যে উল্লম্ব চক্রাকার স্রোত তৈরি হয় তাকেই আমরা কি বলছি, পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। বোঝা গেল তাহলে আমাদের পরিচলন। এবার আমরা বুঝবো যে বায়ুর পরিচলন কি করে ঘটে। তাহলে দেখো আমরা দুটো কেস নিচ্ছি, প্রথম কেসটা কি, আমাদের ডে লাইট কেস, ঠিক আছে। তাহলে আমাদের আমাদের যখন সূর্য থাকছে, তাহলে সূর্য যখন থাকে তখন আমাদের সূর্যালোকটা পড়ছে পৃথিবীতে। এবার একটা ধরো আমাদের ভূমি অংশ আছে আর তার পাশে একটা আমাদের সমুদ্র অংশ আছে, ঠিক আছে। এবার যেটা আমাদের ভূমি অংশ সেটা কি হয়, বেশি উত্তপ্ত হয়, সেটা কি হবে, বেশি উত্তপ্ত আছে, এবং সমুদ্র স্থল যেটা আছে সেটা তো আমাদের, তার মধ্যে জল রয়েছে, তাহলে কি হবে, সেটা তুলনামূলক আমাদের কিন্তু কম উত্তপ্ত হয়। এর উপরে যে বায়ুটা থাকবে সেই বায়ু কি হবে, গ্যাস বলবো না, আমরা বায়ু বলবো। তাহলে এর উপরে যে বায়ু স্তরটা থাকবে সেই বায়ু স্তরটা কি হবে, বেশি গরম হবে, বেশি উত্তপ্ত যেহেতু এটা। তাহলে বায়ুটা যখন আমাদের উত্তপ্ত হবে তখন কি হবে, সেই বায়ুর আমাদের আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমরা আগেই বলেছি যে আমাদের প্রবাহীর কি হবে, যখন আমি তাকে তাপ দেব তখন সেটা কি হবে, তাপ পেয়ে আমাদের আয়তনে বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে তাহলে কি হবে, তার ঘনত্বটা আমাদের কমে যাবে। এবার যেই ঘনত্ব কমে যাচ্ছে তাহলে কি হবে, সে হালকা হয়ে যাবে। এবার হালকা যদি হয়ে যায় তাহলে সে কি হবে, সে উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেই উপরের দিকে উঠে যাচ্ছে এখানে তাহলে একটা বায়ুর শূন্যতা তৈরি হচ্ছে না, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের বায়ুর শূন্যতা হচ্ছে, কেন, কারণ আমাদের হালকা বায়ু কি উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে কি লিখছি, যে আমাদের হালকা বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বায়ুর শূন্যতা তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু একটা আমাদের নিম্নচাপ তৈরি হচ্ছে, বা নিম্নচাপ না বললে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এখানে আমাদের চাপটা কম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের চাপ কম, ভালো কথা। কিন্তু আমাদের এই যে
সমুদ্র অংশ সেটা তো তুলনামূলক কম উত্তপ্ত, তাহলে এখানে তুলনামূলক আমাদের কি হবে, চাপ বেশি হবে। কারণ এখানে আমাদের অতটাও আমাদের বায়ুর আয়তন কি বৃদ্ধি পাবে না, ঘনত্বটা অতটাও কমবে না, তাহলে কি আমাদের চাপটা বেশিই থাকবে। তাহলে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উচ্চচাপ অংশ আছে, চাপটা বেশি অংশ, আর এখানে আমাদের কম চাপ রয়েছে, তাহলে কি হবে, আমাদের যে চাপ বেশি অংশ সেখান থেকে কি কম চাপ অংশের দিকে বায়ু প্রবাহিত হবে। কি বললাম, যে এখান থেকে এখানে কি আমাদের বায়ু প্রবাহিত হবে, তাহলে আমাদের কি হবে, সমুদ্রের থেকে বায়ু স্থলের দিকে চলে আসবে, তাই তো। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের একটা বায়ু প্রবাহিত হচ্ছে, যাকে আমরা কি বলবো, একে আমরা বলবো সমুদ্র বায়ু। কেন বললাম, কারণ আমাদের সমুদ্র ভাগ থেকে কিন্তু আমাদের স্থলভাগের দিকে বায়ুটা প্রবাহিত হলো। বোঝা গেল। এটাই যখন আমাদের নাইট কন্ডিশন হয়ে যাবে সন্ধ্যের পর থেকে, তাহলে সন্ধ্যের পর থেকে এবার আমাদের চাঁদ মামা উঠলো। এইবার আমাদের কি হয়, যে ভূমি অংশ, সেখানে কি হয়, আমাদের বিকিরণের পরিমাণটা বেশি হয়। মানে আমাদের যে সূর্যের তাপ, সেই সূর্যের তাপটা আমাদের যে ভূমি অংশ সেটা বেশি বিকিরিত করতে পারে, তার মানে তাপটা ফেরত পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, এটা এখন বেশি ঠান্ডা হবে না, তাহলে এটা কিন্তু তুলনামূলক কম উত্তপ্ত থাকলো, বা আমাদের বলতে পারি যে বেশি শীতল থাকলো। ঠিক আছে। কিন্তু আমাদের যে সমুদ্রভাগ, সে কিন্তু বিকিরণ কম করতে পারে। তাহলে সমুদ্রভাগের কিন্তু বিকিরণের পরিমাণটা কম, সে কিন্তু তাপটা ফেরত কম পাঠাতে পারে। তাহলে এখন এটা বেশি উত্তপ্ত অংশ না, তাহলে আমাদের সমুদ্র অংশটা কি বেশি উত্তপ্ত। আচ্ছা, সমুদ্র অংশ যদি বেশি উত্তপ্ত হয়, তাহলে এখানকার যে ওপরের যে বায়ুর অংশ, সেই বায়ুগুলো কি হবে, বায়ুগুলো তাহলে আয়তনে প্রসারিত হবে। তাহলে বায়ুর আয়তন সেটা তো আমাদের বৃদ্ধি পাবে, এবং আয়তন বৃদ্ধি পেলে কি হবে, এর ঘনত্ব আমাদের বৃদ্ধি পাবে, সরি ঘনত্ব আমাদের হ্রাস পাবে। তাহলে ঘনত্ব কমে গেলে কি হবে, বায়ুটা আমাদের হালকা হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের বায়ু হালকা হয়ে যাবে। এবার হালকা হলেই কি হবে, হালকা বায়ু আমাদের ওপরের দিকে উঠে যাবে। তাহলে কি হচ্ছে, আমাদের এখান থেকে হালকা বায়ু কিন্তু ওপরে উঠে যাচ্ছে। এবার যেই এখানে হালকা বায়ু ওপরে উঠে যাচ্ছে, তাহলে কি হবে, এখানটায় এখানে একটা আমাদের বায়ু শূন্যতা তৈরি হবে। তাহলে আমাদের এখানে কি হবে, বায়ুর একটা শূন্যতা তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের নিম্নচাপ অংশ তৈরি হবে, বা কম চাপ অংশ তৈরি হবে। ঠিক আছে। কিন্তু এখানে কি হবে, অপরপক্ষে এখান থেকে তো আমাদের তুলনামূলক কম উত্তপ্ত, বেশি শীতল, তাহলে এখানটা কি হবে, এখানে তুলনামূলক আমার উচ্চচাপ অংশ আছে, বা চাপ বেশি অংশ রয়েছে। তাহলে আবার কি হবে, আমার যেখানে চাপ বেশি থাকে সেখান থেকে আমাদের কম চাপের দিকে কি হবে, বায়ু প্রবাহিত হবে। কারণ আমাদের কি এখানে একটা সাম্যতা তৈরি করতে হবে। তাহলে এখান থেকে এখানে কি হবে, এখন একটা বায়ু প্রবাহিত হবে। তাহলে বায়ুটা এবার কোথা থেকে কোথায় প্রবাহিত হলো, বায়ুটা কিন্তু এবার আমাদের এই যে স্থলভাগ থেকে সমুদ্র ভাগের দিকে প্রবাহিত হলো। তাহলে এই যে আমাদের বায়ু প্রবাহ হলো, একে আমরা কি বলবো, একে আমরা বলবো স্থলবায়ু। বোঝা গেল। তাহলে এই স্থলবায়ু এবং সমুদ্র বায়ু এটা কার জন্য হলো, পরিচালন পদ্ধতির জন্য হলো। তাহলে বুঝে নেওয়া যাক, পরিচালন পদ্ধতি আমি কি বলবো, সূর্যের তাপে বায়ু উত্তপ্ত হয়ে আয়তনে বৃদ্ধি পায়, ফলে কি হয়, ঘনত্ব হ্রাস পায়। তাহলে কি হবে, তা হালকা হয়ে ওপরে উঠে যাবে, ফলে কি হবে, সেই অংশের বায়ুচাপ কম থাকবে। এবার অন্য অঞ্চলের বেশি চাপযুক্ত ঠান্ডা বায়ু, এই যে এখানটায় কি হচ্ছে, আমাদের বেশি বেশি চাপ, তাহলে যে বেশি চাপযুক্ত ঠান্ডা বায়ু, এখানে কি হচ্ছে, কম উত্তপ্ত জন্য এখানে এগুলো কি ঠান্ডা বায়ু। তাহলে এই যে ঠান্ডা বায়ু বেশি চাপযুক্ত, সেখান থেকে কি হবে, আমাদের তাহলে বায়ুটা প্রবাহিত হবে। তাহলে সেই বায়ু স্থান পূরণ করার জন্য ছুটে আসবে। এই প্রক্রিয়ার নামই কি, বায়ুর পরিচলন। তাহলে এর জন্য কি কি তৈরি হয়, এর জন্য আমাদের স্থলবায়ু এবং সমুদ্র বায়ু তৈরি হয়। ঠিক আছে। স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর পরিচলন কি করে, তাপমাত্রার একটা ভারসাম্য বজায় রাখে, এবং স্থানীয় আবহাওয়া পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেল তাহলে আমার সমস্ত কিছু। এবার চলে আসি আমাদের বায়ু প্রবাহ ও মেঘ কি। দেখো, যখন একটা উচ্চচাপ অংশ থাকে, একটা আমাদের কি আছে, উচ্চচাপ অংশ, আর একটা কি আছে, আমাদের নিম্নচাপ অংশ। তখন আমি কি বলছিলাম, যে আমাদের উচ্চচাপ অংশের থেকে সাম্যতা বজায় রাখার জন্য নিম্নচাপ অংশের দিকে কি হবে, বায়ু প্রবাহিত হবে। তাহলে যেটা আমি কিন্তু আগে বুঝিয়েছিলাম, সেটাই হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। যে যখন উষ্ণতার তারতম্যের জন্য, মানে এক জায়গায় উষ্ণতা বেশি, এক জায়গায় উষ্ণতা কম, তাহলে যেখানে উষ্ণতা বেশি হবে সেখানকার বায়ু কি হবে, গরম হয়ে আয়তনে প্রসারিত হবে, তাহলে তার ঘনত্ব কমে যাবে, সে তাহলে হালকা হয়ে ওপরে উঠে যাবে, তাহলে সেখানে আমাদের নিম্নচাপ তৈরি হচ্ছে। আর অপোজিটে উচ্চচাপ তৈরি হবে। তাহলে উষ্ণতার তারতম্য যখন থাকবে, মানে একটা উচ্চচাপ অংশ থাকবে, একটা নিম্নচাপ অংশ থাকবে, তখন সংলগ্ন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য হবে, তাহলে বায়ুর চাপেরটা পার্থক্য দাঁড়াবে। তাহলে তখন কি হবে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে অনুভূমিকভাবে বায়ু ধাবমান হবে। ঠিক আছে। অনুভূমিক মানে কি, এরকম ভাবে যাওয়া। আর উল্লম্ব মানে কি, ওপর থেকে নিচে গেল, নিচ থেকে উপরে আসলো, এরকম। ঠিক আছে। তাহলে অনুভূমিক ভাবে যে বায়ু ধাবমান হবে, তাকে আমরা কি বলি, বায়ু প্রবাহ বলি। বোঝা গেল। তাহলে বায়ু প্রবাহ কোথা থেকে কোথায় হয়, আমাদের উচ্চচাপ অংশ থেকে নিম্নচাপ অংশের দিকে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আগে ঝড়টা বুঝে নিই, তারপর মেঘ বোঝাতে আসবো। ঠিক আছে। এবার ঝড় কেন হয়, যখন আমাদের বায়ুচাপের পার্থক্য অতিরিক্ত হয়ে যায়। কি বলবো, যে বায়ুচাপের পার্থক্য অত্যাধিক হলে। ঠিক আছে। যখন আমাদের চাপটা বেশি হয়ে যাবে,
হলে দেখো, আমাদের এই যে বলছিলাম না উচ্চচাপ আর নিম্নচাপ, এবার ধরো এই যে চাপের পার্থক্য, ধরো এখানে আমাদের 10 রয়েছে, এখানে আমাদের 5 রয়েছে, তাহলে পার্থক্য কত? 5। এখানে ধরো 20 আর এখানে 5, তাহলে কত হবে? 15। এখানে ধরো 200 আর এখানে 5, তাহলে কত হয়ে যাবে? তাহলে 195। তাহলে আমাদের দুজনের মধ্যে যখন পার্থক্যটা বেশি হবে তখন কি হবে? যত আমার চাপের পার্থক্য বেশি হবে তত তাহলে বায়ু প্রবাহটা তাড়াতাড়ি ধেয়ে আসবে। ঠিক আছে? তাহলে যখন আমাদের এই চাপের পার্থক্যটা বেশিই হয়ে যাবে তখন কি হয়? আমাদের ঝড় তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমি কি বলবো? কোনো কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলের বায়ু অধিক উত্তপ্ত হলে, মানে বেশি গরম হয়ে গেছে, খুব বেশি গরম হয়েছে, তাহলে কি হবে? বায়ুটা ওপরের দিকে উঠে যাবে। তাহলে ওই অঞ্চলের বায়ু আয়তন প্রসারণের কারণে ঘনত্বের হ্রাস পায়, ফলে ওই অঞ্চলের বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। ঠিক আছে? এবার ওই অঞ্চলে তাহলে কি হবে? নিম্নচাপের সৃষ্টি হবে। এবার আশেপাশের যে উচ্চচাপ অঞ্চল, সেই উচ্চচাপ অঞ্চল কি করবে? তাহলে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসবে। এবার কিরকম ভাবে আসবে? এই যে বলছি বায়ুচাপের পার্থক্যটা অত্যাধিক হয়েছে, মানে খুব বেশি হয়ে গেছে, তাহলে কি হবে? খুব দ্রুত তাহলে ছুটে আসবে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হবে, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ঠিক তত বেশি বেগে, মানে তত তাড়াতাড়ি কিন্তু ছুটে আসবে। এবার যখন এরকম খুব তাড়াতাড়ি ছুটে আসবে তখনই কি হবে? তার স্পিডটা বেশি হবে। আর আমরা কি বলি যে এই ঝড়ের স্পিড বেশি, ওই ঝড়ের স্পিড বেশি, তাহলে স্পিড বেশি বায়ু প্রবাহ যখন হবে তখনই তাকে আমরা কি বলি? ঝড় বলি। তাহলে তখনই আমরা তাকে ঝড় বা স্টর্ম বলি। ঠিক আছে? এবার জায়গা বিশেষে তার আলাদা আলাদা নাম করে দেওয়া হয়, যে কোথা থেকে উৎপন্ন হয়েছে সেরকম। কখনো টাইফুন বলবো, কখনো আমাদের আইলা বলবো, কখনো হেরিকেন বলবো। ঠিক আছে? আলাদা আলাদা নাম করে দেওয়া হয় তখন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বায়ু প্রবাহ গেল, আমাদের ঝড় গেল। এবার চলে আসে আমাদের মেঘ কি করে তৈরি হয়। দেখো কি লেখা আছে, গরম বাতাস উপরের দিকে উঠতে থাকলে ক্রমশ ঠান্ডা হয়। আমরা কি বলেছি যে যত আমি উপরের দিকে উঠি তত কি আমাদের 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ উচ্চতা যত উপরের দিকে যাব আমরা, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে? তাহলে বাতাস যখন উপরের দিকে উঠছে ধীরে ধীরে তো তাহলে ঠান্ডা হতে শুরু করবে। এবার বাতাস মানে কি? সে বাষ্প অবস্থায় রয়েছে, সে যখন ঠান্ডা হবে তাহলে কি হবে? সে জলীয় অবস্থায় তৈরি হয়ে যাবে না? তাহলে জলীয় বাষ্প কি, যেহেতু বাতাসের চেয়ে হালকা, বায়ুর উচ্চতলে জল অণুগুলো ঘনীভবনের ফলে সংকুচিত হয়ে যাবে। তাহলে এই যে আমাদের জলীয় বাষ্পটা, সেই জলীয় বাষ্পগুলো কি হবে? তাহলে ঘনীভবন হবে। ঘনীভবন হলে কি হবে? সে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে কি হবে? সে জলকণায় পরিণত হয়ে যাবে। বোঝা গেল? বাষ্প থেকে কি হচ্ছে? জলীয় বাষ্প থেকে জলকণা তৈরি হচ্ছে। এই জলকণার থেকেই কিন্তু আমাদের মেঘের তৈরি হয়। বোঝা গেল তাহলে সমস্ত জিনিসটা? তাহলে যখন আমার উষ্ণতার তারতম্য পাবো, আমার উষ্ণ জায়গা থেকে শীতল জায়গার দিকে যখন কোনো প্রবাহীর অণুগুলোর চলাচল ঘটবে সেটাকে আমরা বলবো পরিচলন। এবার এই পরিচলন ঘটার জন্য কি হচ্ছে? আমাদের হালকা বায়ু ওপরে উঠে যাচ্ছে, সেখানে আমার চাপটা কমে যাচ্ছে, তাহলে নিম্নচাপ আর উচ্চচাপ অংশের তৈরি হচ্ছে, অর্থাৎ চাপের তারতম্য দেখা যাচ্ছে, তাই তো? তাহলে চাপের পার্থক্যের জন্য তখন কি হচ্ছে? বায়ু প্রবাহ হচ্ছে। বায়ু প্রবাহটা মূলত কিভাবে হয়? অনুভূমিক ভাবে হয়। আর আমার পরিচলন স্রোতটা কিরকম হয়? মূলত আমাদের উল্লম্ব ভাবে হয়। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের মূলত পার্থক্য। এবার আসি আমরা আমাদের ওজন এবং ওজন স্তরের ক্ষেত্রে। তাহলে আগে জানি যে ওজনটা কি। দেখো আমাদের একটা ও যদি আমরা কখনো বলি না, তাহলে সেটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। এখন আমি শুধু বলে দিচ্ছি পরমাণু কি অণু কি, এটা আমরা পর্যায় সারণী যখন পড়াবো তখন বলে দেবো। তারপর হচ্ছে O2, তাহলে তাকে আমরা বলি অক্সিজেন অণু। এবং O3 যদি কখনো বলি তাহলে সেটা অক্সিজেনের একটা রূপভেদ, যাকে আমরা বলি ওজোন অণু। ঠিক আছে? তাহলে এটা কি আমাদের ওজোন অণু। বোঝা গেল? তাহলে একটা সিঙ্গেল ও কোথাও লেখা থাকলে তার মানে কি? সেটা অক্সিজেন পরমাণু। যদি O2 লেখা থাকে তার মানে দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করেছে। আর কোথাও O3 লেখা মানে কি? তিনটে অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ওজোন অণু তৈরি করেছে। ঠিক আছে? তাহলে এই যে ওজনটা কি? একটা রাসায়নিক গ্যাস, যেটা কিন্তু অক্সিজেনের একটা রূপভেদ, যেখানে কিন্তু তিনটে অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে ওজোন স্তরটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে কি পড়ছি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে আমি কি বলেছিলাম যে প্রত্যেক ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্যাসের আস্তরণ বা আবরণ দেখতে পাই, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অংশে কোনো কোনো গ্যাস বেশি পাওয়া যায়। তেমনি আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার অংশ রয়েছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার অংশের 16 থেকে 30 কিলোমিটারের মধ্যে আমাদের ওজোন গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ ওখানে কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে। তাহলে সেই অংশকেই কিন্তু আমরা কি বলি? আমাদের ওজোন স্তর বলি। তাহলে আমি কি বলবো? যে ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের একটা বিশেষ স্তর, যেখানে ওজোন গ্যাসের ঘনত্ব অন্যান্য স্থানের তুলনায় অনেক বেশি থাকে। এটা কোথায় পাওয়া যায়? বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, সেখানেই কিন্তু আমাদের ওজোন স্তরটা থাকে, যেটা কিন্তু বিস্তৃত আমাদের 16 থেকে 30 কিলোমিটার অবধি। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে ওজনটা তৈরি কি করে হচ্ছে? তাহলে সেটা আগে বুঝে নেওয়া যাক। আমরা দেখব আমাদের দুটো বিক্রিয়া। প্রথম হচ্ছে আমাদের ওজোন অণুর উৎপত্তি, ওজোন অণুর উৎপাদন, মানে ওজোন অণু তৈরি কি করে হয়। দেখো ওজোন অণু কি করে তৈরি হয়? আমাদের অতিবেগুনি রশ্মির জন্য। কি বলছি? যে আমাদের যে অক্সিজেন, সেটা যদি আমাদের ইউভি রশ্মির প্রভাবে আসে। ইউভি রশ্মি, কিরকম ইউভি রশ্মি? যার তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে ধরি, সেটা যদি 240 ন্যানোমিটারের কম বা প্রায় সমান হয়, তাহলে তখন সেই কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন ভেঙে যায়। তাহলে অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে যায়।
ঠিক আছে? একটা অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে যায়। এবার এই যে অক্সিজেন পরমাণু তৈরি হয়েছে, সেই অন্য কোনো অক্সিজেন অণুর সাথে যুক্ত হলে কি হবে? আমাদের O3 বা ওজোন তৈরি হয়ে যাবে। বোঝা গেল? এবার তাহলে বুঝলাম যে আমাদের ওজোন অণু তৈরি হয়ে গেল। এটা কি তৈরি হলো? এটা আমাদের ওজোন অণু তৈরি হলো। কি করে তৈরি হলো? একটা অক্সিজেন অণু ভেঙে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হয়েছিল। সেই অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে একটা ওজোন অণু তৈরি করলো। বোঝা গেল? এবার যদি আমরা বলি যে অক্সিজেনটা থেকে আমাদের ওজোন অণু তৈরি তো হলো, এরকম ভাবে যদি তৈরি হতেই থাকে তাহলে তো পুরো বায়ুমণ্ডলে শুধু ওজোন গ্যাসই পাওয়া যাবে। আর কোনো গ্যাস তাহলে থাকতে পারবে না, ওজোন গ্যাসই ভর্তি ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেটা কি হওয়া উচিত? না। তার মানে ওজোন অণু যেরকম তৈরি হচ্ছে, ওজোন অণু তাহলে নিশ্চয়ই ধ্বংসও হবে প্রাকৃতিকভাবে। তাহলে আমাকে এবার পড়তে হবে ওজোন অণুর ধ্বংস কি করে হয়, অর্থাৎ ওজোন অণুর বিয়োজন কি করে হচ্ছে। ঠিক আছে? এটাও আমাকে পড়তে হবে। তাহলে ওজোন অণুর বিয়োজন কি করে হয়? দেখো, যখন আমি কি বলছিলাম যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে কার? ইউভি রশ্মির। এবার যদি আমার একটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি আসে, একটা ইউভি রশ্মি আসলো যার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আমাদের 300 ন্যানোমিটারের কম বা প্রায় সমান আছে, তার মানে এটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি। তার প্রভাবে আমাদের ওজোন অণু সে কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায় উল্টো। তাহলে কিসে বিশ্লিষ্ট হবে? একটা অক্সিজেন অণু এবং একটা অক্সিজেন পরমাণুতে। আবার একটা কথা ভাবো, এই যে আমাদের একটা অক্সিজেন পরমাণু তৈরি হলো, সে তো গিয়ে একটা ওজোন অণুর সাথেও যুক্ত হতে পারে। তাহলে যুক্ত হলে তখন কি তৈরি হবে? সে দুটো অক্সিজেন অণু তৈরি করে ফেলবে। তাহলে এখানে কিন্তু আমাদের ওজোন অণু বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন তৈরি করলো। তার মানে যেরকম আমাদের তৈরি হচ্ছিল কি ওজোন অণু, তেমনি ওজোন অণু আবার ভেঙেও যেতে পারে। তার মানে একবার তৈরি হবে আবার ভাঙবে, তৈরি হবে ভাঙবে, তৈরি হবে ভাঙবে। এদের মধ্যে একটা গতিশীল সাম্যতা থাকতে হবে। কি হবে? এদের মধ্যে একটা গতিশীল সাম্য থাকবে বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম থাকবে। অর্থাৎ তৈরি হবে ভাঙবে, তৈরি হবে ভাঙবে। তবেই কি এদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। ঠিক আছে? যদি এই ব্যালেন্সটা না থাকতো তাহলে কি হতো? একাধারে আমার ওজোন অণু তৈরিই হতে থাকতো। তখন কি হতো? ওজোন অণুর পরিমাণ অতিরিক্ত হয়ে যেত। ঠিক আছে? ভাঙতে আর পারতো না, তৈরিই হতে থাকতো। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু বিক্রিয়াটা অন্যরকম লেখা আছে। তাহলে কিন্তু ভুল লিখেছি? না। দেখো, ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি এটাকে যোগ করে দিই, আমি কি করছি? বাঁদিকের অংশটাকে যোগ করছি। তাহলে O3 আর O3 যুক্ত হলে কত হবে? 2O3 প্লাস কিছু নেই, শুধু ও রয়েছে। এবার তীর চিহ্ন। ডান দিকে কি আছে? O2 আর 2O2, তার মানে কি তৈরি হচ্ছে? 3O2। আর এখানে কি রয়েছে? প্লাস ও। এবার তোমরা জানো যে একই পাশে যদি কেউ থাকে তাহলে কি তাকে কাটা যায়। তাহলে এই যে ও ওদিকে গেলে মাইনাস ও হয়ে যাবে, তার মানে কি কাটাকাটি হয়ে যাবে। তাহলে পড়ে রইলো কি? পড়ে রইলো তাহলে 2O3 দিচ্ছে আমাকে 3O2। ঠিক আছে? তাহলে এটা কি আমি ফাইনাল বিক্রিয়া যদি একবারে ক্যালকুলেট করে লিখি তাহলে লেখা যায়। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় যখন তোমরা করবে বা তোমাদের যখন কোনো টিচার করতে দেবেন, তখন কিন্তু তোমরা ভেঙে দেখাবে যে এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। ঠিক আছে? সেটার থেকেই তোমরা তারপর এরকম ভাবে দাগ টেনে এটা দেখাতে পারো, কিন্তু এটা না দেখালেও হবে। এই দুটো স্টেপ কিন্তু তোমরা মেনশন করবে। ঠিক আছে? তাহলে কখন আমাদের ওজোন অণু উৎপাদন হয় কোন রশ্মির প্রভাবে? এমন ইউভি রশ্মি যার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম। আর কখন ওজোন অণু ভেঙে যায়? যখন ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি এটা তো বুঝলাম। এখানে ওই একই জিনিস লেখা আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এই অক্সিজেন পরমাণু কি করে? আমাদের আণবিক অক্সিজেনের সাথে অর্থাৎ অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। ঠিক আছে? ওকে। এবার আসি আমাদের ওজোন স্তরের গুরুত্ব এবং পরিমাপে। তাহলে ওজোন যে স্তরটা রয়েছে সে কি কাজ করছে? দেখো, আমাদের বাইরে থেকে যে বিভিন্ন মহাজাগতিক রশ্মিগুলো আসছে না, তাদের মধ্যে যে অতিবেগুনি রশ্মি আছে, সেই অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক। সেই অতিবেগুনি রশ্মি যদি আমাদের মানে পৃথিবীতে আসতে শুরু করে, তাহলে কিন্তু আমাদের মানুষের ত্বকে ক্যান্সার দেখা দেবে, চোখে ছানি পড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অনাক্রম্যতা কমে যাবে, ফলে আমাদের নানাবিধ রোগ তৈরি হবে। ঠিক আছে? বিভিন্ন পশু পাখিরও কিন্তু তাহলে সমস্যা হবে। তাহলে এগুলোর হাত থেকে বাঁচাচ্ছে কে? এগুলোর হাত থেকেই কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে আমাদের ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কি করে? ওজোন স্তর পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে একটা প্রাকৃতিক ঢাল বা ছাতার মতো আহ মানে শিল্ড করে, যাতে সেগুলো না আসতে পারে আমাদের পৃথিবীতে। তাহলে সূর্য থেকে আসা যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মির প্রায় 97 থেকে 99% কিন্তু আমাদের ওজোন স্তর শোষণ করে নিচ্ছে এবং আমাদেরকে বাঁচিয়ে রাখছে। বোঝা গেল? এইবার আমি যে বলছিলাম যে যখন আমাদের ওজোন অণুর ঘনত্ব কমে যাচ্ছে, তখন আমাদের কি তৈরি হচ্ছে? ওজোন ছিদ্র তৈরি হচ্ছে। একটু পরেই দেখবি ওজোন ছিদ্র যখন বলবো তখন বলবো যে ওজোন গ্যাসের ঘনত্ব কমে যাচ্ছে বলে ওজোন ছিদ্র বলছি আমরা, তাই তো? তাহলে ওজোন স্তরের ঘনত্ব মাপার দরকার। তাহলে এই ঘনত্বটা মাপি আমরা কোন এককে? যেরকম সমস্ত কিছুর একক থাকে না, ভর মাপি আমরা কেজিতে বা গ্রামে, আমার আয়তন মাপি তখন লিটারে বা আমাদের মিটার কিউবে বা সেন্টিমিটার কিউবে, তেমনি ঘনত্ব মাপারও কোনো একটা একক থাকবে, সেটা হচ্ছে আমাদের ডপসন ইউনিট বা ডিইউ। এবং এই 1 ডিইউ বলতে আমরা কি বুঝি? তাহলে 1 ডপসন একক বলতে বোঝায় এসটিপিতে 0.01 মিলিমিটার বেগ বিশিষ্ট ওজোন স্তর। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু আমাদের আসতে পারে যে ওজোন স্তর আমরা তার ঘনত্বটা কিসে মাপি? ডপসন এককে। ঠিক আছে? এবার আসি আমাদের
সিএফসি ও ওজোন ছিদ্র। আচ্ছা আমাকে একটা জিনিস বলো যে আমাদের ওজোন স্তর এটা কি অন্য কেউ ক্ষয় করে না? প্রাকৃতিকভাবেই ক্ষয় হয়? যদি প্রাকৃতিকভাবে শুধুমাত্র ক্ষয় হতো তাহলে তো ভালোই হতো। এদের মধ্যে এই গতিশীল সাম্যতা থাকার জন্য কি হতো? একটা ব্যালেন্স থাকতো। কিন্তু এখন কি হচ্ছে? আমাদের মানুষের নানাবিধ কার্যের জন্য আমাদের ওজোন অণু কৃত্রিমভাবেও ক্ষয় হচ্ছে। অর্থাৎ মনুষ্য সৃষ্ট কারণে ক্ষয় হচ্ছে। তাহলে কি তৈরি কম হচ্ছে, ক্ষয় বেশি হয়ে যাচ্ছে। এই ক্ষয় কার্যটা কে করে? ক্ষয় কার্যটা দুজন করে। কে? একটা হচ্ছে আমাদের সিএফসি, একটা হচ্ছে আমাদের এনওএক্স। এনওএক্স মানে কি? আমাদের নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ। আর সিএফসি মানে কি? সিএফসি মানে হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বন। কি নাম? সিএফসি মানে হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বন। CHLO RO ফ্লুওরো FLUORO তারপর কার্বন। ঠিক আছে? তাই এই ক্লোরোফ্লুরোকার্বন কি করে? আমাদের সবথেকে বেশি ক্ষয় করে ওজোন স্তরকে। এবার এই যে আমাদের NOx রয়েছে মানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, সেগুলো কি হতে পারে? সেগুলো হতে পারে আমাদের NO, হতে পারে আমাদের NO2, হতে পারে আমাদের N2O। বোঝা গেল? ওকে। এবার তাহলে দেখা যাক যে আমাদের এই যে সিএফসি, সেই সিএফসি কি করছে? সিএফসি আমাদের ওজোন ছিদ্র তৈরি করছে। তাহলে ওজোন ছিদ্র বা ওজোন হোল এর মানে কি এরকম যে আমাদের ওজোন স্তরে একটা পুরো মানে ছিদ্র তৈরি হয়ে গেছে? যেরকম আমাদের ছাতাতে একটা ফুটো হয়ে যায় সেরকম ফুটো হয়ে গেছে? না, ওরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে ওজোন স্তর কাকে বলে? যখন কোনো একটা নির্দিষ্ট স্তরে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? ওজোন গ্যাসের ঘনত্বটা বেশি পাচ্ছি। এবার এই ঘনত্বটা যদি কমতে শুরু করে তখন আমরা বলি যে আমাদের ওজোন ছিদ্র তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো ছিদ্র তৈরি হচ্ছে না। গ্যাসের ঘনত্বটা কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ওজোন ছিদ্র তৈরি হওয়া। ঠিক আছে? ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান সর্বপ্রথম লক্ষ্য করলেন যে আন্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে ওজোন স্তরটা ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওজোন ছিদ্র দেখা দিচ্ছে। ঠিক আছে? এই ওজোন ছিদ্র তৈরি করার জন্য কে দায়ী? সিএফসি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেরকম NO, NO2, N2O। আচ্ছা, এবার আমরা বুঝবো যে আমাদের সিএফসি এর ভূমিকাটা কি? সিএফসি কি করে ক্ষয়টা করে? তাহলে এর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই এবং এটা চলে আসি। তাহলে আমাদের সিএফসি, এই সিএফসি কে আমরা কি বলি? সিএফসি কে আমরা বলি ফ্রেয়ন। ঠিক আছে? ফ্রেয়ন অনেক রকমের হয়। আমরা একটা ফ্রেয়ন ধরছি যেটা হচ্ছে আমাদের ফ্রেয়ন 11। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের CFCl3। এবার যখন এটা না আমাদের অতিবেগুনি রশ্মির প্রভাবে আসে, তাহলে অতিবেগুনি রশ্মির প্রভাবে আসলে কি হয়? ও ভেঙে যায়। কিসে ভাঙে? CFCl2 তে। আর সাথে তৈরি করে ক্লোরিন। ঠিক আছে? যোগ করে দেখে নাও, এখানে Cl3 ছিল, এখানে Cl2 আর এখানে একটা Cl। এইবার প্রশ্ন হচ্ছে এটা কি ঠিক হলো? না। ব্যাপারটা হচ্ছে এখানে এটা একটা সক্রিয় ক্লোরিন পরমাণু হিসেবে মুক্ত করে। আর এটা একটা মুক্তমূলক তৈরি করে। মুক্তমূলক কি? সেটা তোমরা যখন পড়বে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 এ তখন ভালো করে বুঝবে। ঠিক আছে? এখন বেশি বোঝার সময় নয়, কারণ এখন তোমাদের নেই এই জিনিসগুলো না। ওখানে বন্ড ফিউশন দেখানো হবে। ঠিক আছে? যে বন্ড কিভাবে ভাঙছে। বন্ড ভাঙলে তখন এরকম ভাবে মূলক তৈরি হতে পারে। ঠিক আছে? কখনো সেটা কার্বোক্যাটায়ন তৈরি করে, কখনো সেটা অ্যানায়ন তৈরি করে, কখনো সেটা কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি করে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে ক্লাস 11 এ, তখন ডিটেলসে পড়বে। ঠিক আছে? কারো যদি জানার বেশি ইন্টারেস্ট থাকে তাহলে জিওসি তে দেখতে পারো এই জিনিসটা। ঠিক আছে? ওখানে গিয়ে সার্চ করবে কার্বন ফ্রি রেডিক্যাল বা ফ্রি রেডিক্যাল কি করে তৈরি হয়। ঠিক আছে? তাহলে এটা কি তৈরি করছে? এটা তৈরি করছে আমাদের সক্রিয় ক্লোরিন পরমাণু। ঠিক আছে? তাহলে আমাদের এইটা নিয়ে মাথা ব্যথা যে আমাদের এই সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হচ্ছে। কারণ এই যে সক্রিয় ক্লোরিন পরমাণু ও খুব ভয়ঙ্কর। ও কি করে? ও গিয়ে ওজন অণুকে টার্গেট করে। যেই টার্গেট করলো তাহলে ও কি তৈরি করে? ও তখন ClO তৈরি করে আর সাথে তৈরি করে আমাদের অক্সিজেন। তার মানে ছিল আমাদের O3 মানে ওজন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের অক্সিজেন। ওজন কি আর তৈরি হলো না? তার মানে ওজনটা ধ্বংস হয়ে গেল। আচ্ছা এখানে এই Cl টাকে কি করবো আমি? ফ্রি রেডিক্যাল মার্ক করে দেবো। ঠিক আছে? আচ্ছা এইবার এই যে আমাদের ClO তৈরি হলো থেমে থাকলো না, এই যে ClO3 ও কি করে? ও আরেকটা O3 এর সাথে বিক্রিয়া করলো। যেই বিক্রিয়া করে তাহলে কি তৈরি করলো? সে তখন আরো ভয়ানক কাজটা কি করলো? দুটো অক্সিজেন অণু তৈরি করলো এবং সাথে আবার আমার Cl স্টার তৈরি করলো, অর্থাৎ আবার সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করলো। তাহলে এই যে আবার আমার সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হলো, এ তো আবার গিয়ে আমাদের O3 কে ভেঙে দিতে পারবে। সে আবার গিয়ে এরকম তৈরি করবে, আবার তাহলে Cl স্টার তৈরি হবে। তার মানে কি এটা একটা চেইন প্রসেসে হতেই থাকবে হতেই থাকবে। একবার যদি সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হয় সে কিন্তু আবার এরকম ভাবে নিজেকে তৈরি করতে থাকবে, আবার নিজেকে তৈরি করতে থাকবে, অর্থাৎ এর কিন্তু কোনো শেষ দাঁড়াবে না। তাই জন্য আমি কি বলেছিলাম যে আমাদের সিএফসি বা ফ্রেয়ন সে কিন্তু সব থেকে বেশি ক্ষতি করবে আমাদের ওজোন স্তর ক্ষয়ের ক্ষেত্রে। তাহলে ওজোন স্তর ক্ষয়ে সব থেকে বেশি ভূমিকা কে নেয়? আমাদের সিএফসি নেয়। এছাড়া আরেকটা আছে আমাদের হ্যালন। ঠিক আছে? হ্যালনের আমি এক্সাম্পল বলে দিচ্ছি, শুধু হ্যালন তোমাদের আসবে না। তো আমরা যদি হ্যালনের কথায় আসি, হ্যালোনের এক্সাম্পল কি? হ্যালোনের এক্সাম্পল হচ্ছে আমাদের CF3Br। এবার এই যে ব্রোমিন, এ কি করে? ও যখন আবার ইউভি রশ্মির প্রভাবে আসে না, ও আমাদের CF3 মূলক তৈরি করে এবং সাথে কি আসে? সাথে আমাদের Br স্টার আসে। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের সক্রিয় ব্রোমিন পরমাণু। তাহলে এ কিন্তু একই রকম কাজ করবে তারপর আবার ফার্দার।
বোঝা গেল? তাহলে আমাদের ফ্রিয়ন এবং হ্যালন দুজনেই কিন্তু আমাদের ওজোন স্তরের ক্ষয় করে। এবার হ্যালনটা আমাদের সিলেবাসে নেই, তোমাদের টেক্সট বুকে মেনশন করা নেই, তাই হ্যালন সম্পর্কে আমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে? বাট আমি জাস্ট বলে দিলাম। এবার আসলাম আমাদের ওজোন স্তর ধ্বংসে NOx এর ভূমিকা। আমি কি বলেছিলাম NOx কে কে হয়? আমাদের NO হয়, NO2 হয়, N2O হয়। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে আমাদের মেন নাইট্রোজেনের অক্সাইড সমূহ। এবার আমরা মেইনলি না NO এবং NO2 টা দেখবো। তাহলে NO কি করে? আমাদের O3 এর সাথে বিক্রিয়া করে। করলে তাহলে কি তৈরি করে? তখন ও তৈরি করে NO2 এবং সাথে রিলিজ করে অক্সিজেন অণু। তাহলে আমাদের ছিল ওজোন অণু, তৈরি হলো অক্সিজেন অণু। তাহলে কি হলো? ওজোন অণু ধ্বংস হয়ে গেল। বোঝা গেল? আবার আমরা আগে কি দেখলাম? আগে আমরা দেখেছিলাম যে ওজোন ভাঙলে আমাদের O2 প্লাস O তৈরি হয়। তাহলে এটা মনে রাখো যে এই O টা আমাদের তৈরি হয়েছিল। তাহলে এই যে O তৈরি হয়েছিল কখন তৈরি হয়েছিল? যখন ইউভি রশ্মির প্রভাবে। কিরকম ইউভি রশ্মি? বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি। তার প্রভাবে তো প্রাকৃতিকভাবে আমাদের O পরমাণু তৈরি হয়, অক্সিজেন পরমাণু তৈরি হয়। এই অক্সিজেন পরমাণুর সাথে কিন্তু এ আবার বিক্রিয়া করে। কিরকম ভাবে বিক্রিয়া করে? NO2 যে আছে তার সাথে ও গিয়ে বিক্রিয়া করে ফেলে। করলে কি তৈরি করে? সে আবার NO তৈরি করে আর সাথে তৈরি করবে আমাদের NO2। বোঝা গেল? তাহলে এই যে NO তৈরি করলো, ও তো আবার গিয়ে এরকম ভাবে বিক্রিয়া করে ভেঙে দিতে পারে আমাদের ওজনকে অক্সিজেনে। বোঝা গেল? তাহলে এই NO2 কি করলো? ওই যে আমাদের প্রাকৃতিকভাবে তৈরি হতো, কই আমি দেখিয়ে দিই ওখানে। প্রাকৃতিকভাবে আমাদের এখানে O তৈরি হতো না? ওজন এই অক্সিজেন পরমাণু। এটা কি অক্সিজেন পরমাণু? এই অক্সিজেন পরমাণুর সাথে কি যুক্ত হয়ে যায়। ঠিক আছে? যুক্ত হলে কি হবে? আবার NO তৈরি হয়ে যাবে। আর NO যদি একবার তৈরি হয় সে তো আবার এসে আমাদের কি অক্সিজেনের সাথে এই ওজনের সাথে বিক্রিয়া করে আবার আমাদের অক্সিজেন তৈরি করে ফেলবে। ওজন বিশ্লিষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই বিক্রিয়ার ফলে কি হয়? আমাদের NO এর পরিমাণ কমে না, কিন্তু ওজোন অণু বিয়োজিত হতে থাকে। বোঝা গেল? তাহলে NOx কি করে আমাদের ধ্বংস করে সেটা বুঝতে পারলাম? পারলাম। ঠিক আছে? এবার তাহলে এর কিছু সলিউশন আনতে হবে যে কি করে আমরা এই আমাদের ওজোন স্তর ক্ষয়টাকে রোধ করব। তার জন্যই আমাদের এসেছিল মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে? আমি যাইনি, এমনিই বানালাম এটা এরকম মজা করার জন্য। ঠিক আছে? তাহলে মন্ট্রিল প্রোটোকল, তখন আমার জন্ম হয়নি। তা মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? 1987 সালে। আমি আসিনি পৃথিবীতে। তাহলে ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য বহুদেশীয় একটা চুক্তি স্বাক্ষর করা ছিল যার নাম কি? মন্ট্রিল প্রোটোকল। এটা কত সালে বলা হয়েছিল? 1995 মানে কি কি বলা হয়েছিল? ঠিক আছে? 1995 এর মধ্যে সিএফসি এর ব্যবহার 50% কমানো হবে, এটা একটা পরিকল্পনা ছিল। 2000 সালের নাগাদ আমাদের সিএফসি এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হবে, এটা একটা পরিকল্পনা ছিল। ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো হবে, এটা একটা পরিকল্পনা ছিল। তাহলে এইসব পরিকল্পনাগুলো কিন্তু আমাদের স্বাক্ষর করা হয়েছিল। ঠিক আছে? এবার আমরা আসি যে আমাদের ওজোন স্তর যদি ক্ষয় হতে থাকে তাহলে কি হবে? ওজোন স্তর ক্ষয় হওয়া মানে কি? ইউভি রশ্মি ঢুকতে পারবে আমাদের। ইউভি রশ্মির হাত থেকেই তো রক্ষা করে আমাদের ওজোন স্তর। তাহলে ওজোন স্তর যদি ক্ষয় হতে শুরু করে তাহলে কি ইউভি রশ্মি পড়বে। তাহলে ইউভি রশ্মি পড়লে কি হবে? মানুষের চামড়ার ক্যান্সার তৈরি হবে, চোখে ছানি দেখা দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অনাক্রম্যতা সেটা হ্রাস পাবে। উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? তার সালোকসংশ্লেষ ব্যাহত হবে, শস্যের উৎপাদন হ্রাস পাবে, পাতা বিবর্ণ হয়ে যাবে কারণ ক্লোরোফিল ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? জলবায়ুর ক্ষেত্রে বলতে পারি যে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাবে, জলবায়ুর পরিবর্তন ঘটবে। বোঝা গেল? তাহলে এই প্রবলেম গুলো কিন্তু আমাদের অকার করবে। ঠিক আছে? এইবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটাকে কিন্তু সবাই খিচুড়ি পাখি দেয়, কেউ বুঝতেই পারে না। ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ খুব সহজে বুঝে নেবো। এই ছবিটা ভালো করে দেখো। এটা আমাদের পৃথিবী। পৃথিবীর বাইরে আমাদের কি রয়েছে? আমাদের বায়ুমণ্ডল রয়েছে। এটা কি? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে? এবং বাইরে আমাদের কি রয়েছে? বায়ুমণ্ডলের বাইরে মহাজগতের দিকে আমাদের সূর্য রয়েছে। সূর্য থেকে আমাদের পৃথিবীতে কি আসে? সৌরশক্তি আসে। তাহলে সূর্য থেকে আমাদের সূর্যালোক প্রবেশ করছে পৃথিবীতে। তাহলে এটা কি আসছে? এটা আসছে আমাদের সূর্যালোক। তাহলে আমাদের প্রথম ধাপ কি? আমাদের প্রথম ধাপ আমরা বলবো যে আমাদের সূর্য থেকে পৃথিবীতে সূর্যালোকের প্রবেশ। পৃথিবীতে কি আসবে? সূর্যালোকের প্রবেশ ঘটবে। ঠিক আছে? এবার যখন এই সূর্যালোকটা আসছে তার কিন্তু আমাদের এনার্জিটা খুব বেশি। কি বলবো? যে তার এনার্জি খুব বেশি এবং তার তরঙ্গদৈর্ঘ্য বা ল্যাম্বডা সেটা খুব কম। তাহলে এটা কিরকম? এটা আমাদের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। এটা কিরকম? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো সেটা কিন্তু আমাদের পৃথিবীতে আসতে বায়ুমণ্ডল কোনো বাধা দেয় না। তাহলে এটা কিন্তু আমাদের পৃথিবীতে এসে পড়তে পারে। ফলে পৃথিবীর যে স্থলভাগ বা জলভাগ তাদের মধ্যে এই সূর্যালোকের তাপটা এসে পৌঁছাতে পারছে। সূর্যরশ্মি আসছে, সূর্যরশ্মি থেকে পৃথিবীর কি স্থলভাগ জলভাগ তাপ শোষণ করছে। তাহলে সেকেন্ড স্টেপটাই কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে শোষণ বা কি আমাদের অ্যাবজর্পশন। অর্থাৎ এই যে আমাদের সূর্যালোকটা আসলো তার থেকে পৃথিবী তাপ শোষণ করলো। এবার তাপ শোষণ করলে তাহলে পৃথিবী গরম হলো। তাহলে গরম হওয়ার পর এবার কি করবে? পৃথিবী উত্তপ্ত হয়ে যাওয়ার পর তাপ বিকিরণ করবে। তাহলে এই উত্তপ্ত পৃথিবী এবার একটা তাপ বিকিরণ করার চেষ্টা করছে। কিন্তু পৃথিবী যখন তাপ বিকিরণ করবে ও কিন্তু এখন আর ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাপ বিকিরণ করে না। ও তখন কি করে? আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি নির্গমন করে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি। এই যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি একেই আমরা বলি IR রশ্মি। তাহলে আমি কি বলবো? যে আমাদের IR রশ্মির বিকিরণ,
ঠিক আছে? আইআর রশ্মির বিকিরণ কে করে? আমাদের পৃথিবী করে উত্তপ্ত হওয়ার পর। এবার এই যে আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি, এটা কিরকম হয়? এটা হয় আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের। আর কারোর যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার মানে কি তার এনার্জিটা কম, তাহলে তার কিন্তু এনার্জিটা আমাদের কম। ই মানে কি এনার্জি, ঠিক আছে? তার শক্তি কম। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে পৃথিবী যে রশ্মিটা বিকিরিত করতে চাইছে সেটা তো আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে ওকে কিন্তু আমাদের বায়ুমণ্ডল সহজে বাইরে যেতে দেয় না। তাহলে বায়ুমণ্ডল কিন্তু কিছু অংশই আমাদের বাইরে যেতে দিচ্ছে, বাদ বাকি অংশ আমাদের প্রতিফলন করে দিচ্ছে অথবা শোষণ করে দিচ্ছে। এবার আমি যে কথাটা বললাম বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডলের স্পেসিফিক্যালি কিছু গ্যাস, যেরকম আমাদের কার্বন ডাই অক্সাইড, যেরকম আমাদের মিথেন, আমাদের হচ্ছে সিএফসি, আমাদের N2O, O3, এই সকল বিশেষ কিছু গ্যাস আমাদের এই যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি, আইআর রশ্মি মানে কি অবলোহিত রশ্মি, এই রশ্মিকে আবার পৃথিবীর দিকে প্রতিফলন করে দেয়। তাহলে আমার 4 নম্বর স্টেপ কি হবে? আমাদের যে গ্রিন হাউস গ্যাস, যারা এই প্রভাবটা দেখায় সেই প্রভাবটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। আর যারা দেখায় তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস কি করবে? আমাদের আইআর রশ্মির শোষণ করবে এবং শোষণের সাথে সাথে কি করবে? প্রতিফলন করবে এবং কিছু অংশ আমাদের যেতে দেবে। কিছু অংশ তো পাস করে অবভিয়াসলি বাইরে বেরিয়ে যাবে মহাজগতে, কিন্তু বাদ বাকি অংশ কি আবার পৃথিবীর দিকে প্রতিফলন করে দেবে অথবা শোষণ করে নেবে। তাহলে এই যে আমাদের কিছু নির্দিষ্ট গ্যাস আমাদের এই পৃথিবীর বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির শোষণ করলো এবং পৃথিবীর দিকে আবার পাঠিয়ে দিল, এই ঘটনাকেই বলা হয় আমাদের গ্রিন হাউস প্রভাব। এবার এই যে গ্রিন হাউস প্রভাব, এর কারণে কি হলো? এর কারণে কিন্তু আমাদের পৃথিবীটা গরম থাকতে পারলো। আর না হলে যেই সূর্য ডুবে গেল তখন তো সব তাপ যদি পৃথিবী বেরিয়ে করে দিত তাহলে তো পৃথিবী ঠান্ডা হয়ে যেত। তাহলে পৃথিবী কিন্তু আমাদের বেঁচে থাকার মতো স্বাভাবিক হতো না। তাহলে পৃথিবীর উষ্ণতা কিন্তু তখন প্রায় -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত, যার মধ্যে কিন্তু জীবজগৎ বেঁচে থাকতে পারতো না। ঠিক আছে? যেহেতু আমাদের এই প্রভাবটা রয়েছে গ্রিন হাউস প্রভাব, তাই সূর্য ডুবে যাওয়ার পরও পৃথিবী যখন উত্তপ্ত হওয়ার পর সেই তাপটাকে বিকিরণ করে দেওয়ার চেষ্টা করছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির ফর্মে, সেটা কিন্তু আবার পৃথিবীর কাছেই ফিরে আসছে, যার ফলে পৃথিবী উত্তপ্ত থাকতে পারছে এবং আমাদের একটা অ্যাভারেজ 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পৃথিবীতে তাপমাত্রা রয়েছে। টিক মারলাম মানে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস আমরা পৃথিবীর জন্য ধরি। যদি আমাদের গ্রিন হাউস প্রভাব না থাকতো তাহলে কিন্তু -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য স্বাভাবিক গ্রিন হাউস প্রভাব কি দরকার? হ্যাঁ, দরকার। আর নাহলে আমরা বাঁচতে পারতাম না। বোঝা গেল? তাহলে সূর্য থেকে পৃথিবীতে যে সূর্যালোক আসে ওটা কি? ওটা হচ্ছে আমাদের দৃশ্যমান রশ্মি। ঠিক আছে? দৃশ্যমান রশ্মি। ও কিরকম হয়? ও কিন্তু হয় আমাদের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। আর ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট মানে কি? ওর কিন্তু আমাদের উচ্চ শক্তি থাকে, মানে ওর কিন্তু এনার্জিটা বেশি। ঠিক আছে? যার ল্যাম্বডা কম তার এনার্জি বেশি হয়। ঠিক আছে? কিন্তু এটাই যখন আমাদের, আমি বলবো যে আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি, তাহলে এটাই যখন আমি বলতে চাইবো আমার অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মির ইংরেজি কি? ইনফ্রারেড। তাই আমরা কি বলি যে আইআর রশ্মি। ওটা কিন্তু আমাদের আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয়। তাহলে এটা কি হবে? দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে যার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তার মানে কি ল্যাম্বডা বেশি, তাহলে কি হবে? এনার্জি আমাদের কম হবে। তাহলে এটার কি হবে? এটার হবে আমাদের নিম্ন শক্তি। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের মূল জিনিস। তাহলে যখন আমাদের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ছিল তখন বায়ুমণ্ডল আসতে দিয়েছিল। কিন্তু যেই আমাদের দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট হয়ে গেল তখন কিন্তু ও প্রতিফলন হতে গেলে আমাদের এই আইআর রশ্মির ফর্মে ওকে গ্রিন হাউস এফেক্টের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর শোষণ এবং প্রতিফলন করে দেয়। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের কনসেপ্ট ছিল। এবার সংজ্ঞা কি বলছে? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কিছু বিশেষ গ্যাসীয় পদার্থ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, যাকে আমরা আইআর রশ্মি বলি, ইনফ্রারেড রশ্মি, তার কিছু অংশ শোষণ আর বাকি অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাকে আমরা গ্রিন হাউস প্রভাব বলি। বোঝা গেল তাহলে সমস্তটা? সূর্য থেকে আমাদের কি হচ্ছিল? সূর্য থেকে আমাদের আলো আসছিল, যখন আসছিল তখন কি সে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ছিল। ঠিক আছে? এবার যখন সে প্রতিফলিত হতে চাইলো তখন তার কি? তখন তার ল্যাম্বডাটা বেশি। ঠিক আছে? তাহলে তখন আর তাকে যেতে দেওয়া হলো না। যেতে না দিয়ে কি করলো? কিছু অংশ শোষণ করলো আর বাদ বাকি অংশ আবার পৃথিবীর দিকে প্রতিফলন করে দিল। তাহলে কি হলো? ওই তাপটা বাইরে না চলে যেতে পেরে আমাদের পৃথিবীটা উত্তপ্ত থাকলো। আর এই উত্তপ্ত থাকলো বলেই আমাদের জন্য একটা ফেভারেবল টেম্পারেচার থাকলো পৃথিবীতে, যার কারণে কিন্তু আমরা বেঁচে থাকতে পারছি। যদি না করতো তাহলে কি হতো? আমাদের পৃথিবীটা এতই ঠান্ডা হয়ে যেত যে আমরা কিন্তু বাঁচতে পারতাম না। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে কারা এরকম করে? যারা করে তাদেরকে আমরা গ্রিন হাউস গ্যাস বলবো। তাহলে কারা করে? সবথেকে বেশি করে আমাদের CO2 বা কার্বন ডাই অক্সাইড। তারপর আমাদের CH4, CF3, O3, N2O জলীয় বাষ্প, এরা আছে। তাহলে এরা কি আমাদের গ্রিন হাউস গ্যাস। কে কে? কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন, N2O এবং আমাদের জলীয় বাষ্প। ঠিক আছে?
এবার তাহলে আমরা তো সবসময় অক্সিজেন আর নাইট্রোজেনের কথা মনে করি, তাহলে এরা করে না? না। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্রিন হাউস প্রভাব দেখায় না, কেন? কারণ এরা কিন্তু আমাদের আইআর রশ্মি, যেটা আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি, সেটাকে শোষণ করতে পারে না, তাই জন্য এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে কোয়েশ্চেন কিন্তু দিতে পারে যে আমাদের অক্সিজেন কি একটি গ্রিন হাউস গ্যাস? কেন? যুক্তি সহ লেখো। তাহলে বলতে হবে যে নাইট্রোজেন বা অক্সিজেন সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, কারণ তারা পৃথিবী থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে না। বোঝা গেল? ঠিক আছে। এবার চলে আসি আমরা গ্লোবাল ওয়ার্মিং এ। তাহলে সব তো ঠিক ছিল। আমি বললাম যে আমাদের গ্রিন হাউস প্রভাবের জন্য এই পৃথিবীতে একটা ফেভারেবল টেম্পারেচার থাকছে, যার কারণে আমরা বাঁচতে পারছি। কিন্তু ওই যে সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে, আর মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে সেই সীমাটা সবসময় অতিক্রম হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের পড়াশোনার জিনিসপত্র বেড়ে যায়। ঠিক আছে? মানুষ নতুন নতুন সমস্যা তৈরি করে, তারপর সেই সমস্যার সমাধান কি করে করা হবে তার জন্য আমাদের বইতে সিলেবাস বাড়তে থাকে। ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন কলকারখানা খুললাম, বিভিন্ন ধরনের কার্যাবলী করলাম, যার ফলে কিন্তু আমাদের পৃথিবীতে CO2 এর পরিমাণ বেড়ে যাচ্ছে মূলত। ঠিক আছে? কারণ CO2 কিন্তু আমাদের প্রায় 50% গ্রিন হাউস প্রভাবের জন্য একাই দায়ী। ঠিক আছে? তাহলে আমাদের মেইনলি কি CO2 নিয়ে বেশি মাথা ব্যথা আমাদের। ঠিক আছে? তাহলে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে আমাদের যে গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। তাহলে গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার গ্রিন হাউস গ্যাসের যদি পরিমাণ বেড়ে যায়, তাহলে বেশি পরিমাণে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করবে এবং প্রতিফলিত করবে। তাহলে পৃথিবীর উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকবে না? তার ফলে কি হবে? আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে, যেটা আমাদের হতে দেখছো তোমরা, যে পৃথিবীর উষ্ণতা যখন গরম পড়ে তখন কত গরম পড়ে, আর যখন ঠান্ডা তখন কত ঠান্ডা পড়ে। তাহলে তার পিছনে কিন্তু অনেকটাই আমাদের বিশ্ব উষ্ণায়নের হাত। ঠিক আছে? আমরা এত পরিমাণে গ্রিন হাউস গ্যাস তৈরি করে ফেলছি, যার ফলে আমাদের পৃথিবীর উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, স্বাভাবিক তাপমাত্রা মেনটেন থাকছে না। ঠিক আছে? তাহলে একেই বলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই আমরা কি বলি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এর প্রধান কারণ কি? আমাদের বিভিন্ন জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, ক্রমাগত অরণ্যচ্ছেদন। আমাদের গাছপালা কি করে? CO2 শোষণ করে অক্সিজেন দেয়। তাহলে আমি যদি গাছপালা কেটে দিই তাহলে কি হবে? CO2 আমাদের মানে সে কনজিউম করতে পারবে না, শোষণ করে নিতে পারবে না। তাহলে যত গাছ কাটবো তত কি CO2 র পরিমাণ বেড়ে যেতে থাকবে। ঠিক আছে? বায়ুতে অন্যান্য গ্রিন হাউস গ্যাস যেরকম CFC, মিথেন ইত্যাদি বৃদ্ধি পাওয়া এবং মানুষের বিভিন্ন বেহিসাবি ক্রিয়াকলাপ। ঠিক আছে? প্রতি বছর বায়ুমণ্ডলে CFC গ্যাসের বৃদ্ধির হার প্রায় 5%। ঠিক আছে? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এমনি দিয়ে দিয়েছি অ্যাজ আ ইনফরমেশন। এবার প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হয়? এখানে ছবিতেই দেখতে পাচ্ছিলে। মানুষজন তাহলে ঠিক করে বাঁচতে পারবে না। আমাদের পৃথিবী খুব উষ্ণ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? আন্টার্কটিকার বরফ গলতে শুরু করবে। বরফ যদি গলতে থাকে, হিমালয়ের বরফ যদি গলে যায়, তাহলে কি হবে? সমুদ্র তলের যে উচ্চতা, সেই উচ্চতা বেড়ে যাবে। তাহলে কি হবে? মহাপ্লাবন দেখা দেবে। ঠিক আছে? বন্যা হওয়া চালু হবে। জলবায়ুর পরিবর্তন ঘটবে। তাহলে বিভিন্ন পশু-পাখি, বিভিন্ন কীটপতঙ্গ সবাই কি মৃত্যু হতে শুরু করবে। ঠিক আছে? তাহলে কারণগুলো কি? এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো বৃদ্ধি পাবে এবং চরম প্রাকৃতিক বিপর্যয় তাহলে ডেকে আনবে। উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে, অর্থাৎ জল খুব বেড়ে যাবে। মানে আমাদের সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে, অর্থাৎ বন্যা আসবে। উচ্চ উষ্ণতা সহ্য না করতে পেরে বহু পতঙ্গ, পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। ঠিক আছে? সুপার সাইক্লোন, টর্নেডো আরো বিধ্বংসী আকার নেবে। বিশ্বব্যাপী দীর্ঘকালীন বা স্থানীয় রোগ যেরকম ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি ছড়িয়ে পড়বে। বোঝা গেল? ওভারঅল কি আমাদের বিভিন্ন জীবজগতের উপর গ্লোবাল ইমপ্যাক্ট পড়বে। ঠিক আছে? এবার আসি তাহলে যে এর উপায় কি? সমাধান খুঁজতে হবে এবার আমাদের করা কাজের জন্য। তাহলে গ্রিন হাউস গ্যাস কি করবো আমরা, যাতে গ্রিন হাউস গ্যাসের কন্ট্রোল হয়? তাহলে আমরা কি করবো? ওই যে বলছিলাম জীবাশ্ম জ্বালানির বেশি ব্যবহারের জন্য হচ্ছে। তাহলে জীবাশ্ম জ্বালানির জায়গায় আমি অন্যান্য জ্বালানি ব্যবহার করবো। যেরকম আমাদের বিকল্প শক্তি কি কি আছে? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, পড়বো আমরা নেক্সট লেকচারে। তাহলে সেগুলোকে ব্যবহার করবো। তাহলে বিভিন্ন বিকল্প শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াবো। কারণ তখন কি আমাদের CO2 র পরিমাণ কম হবে। আমাদের গ্রিন হাউস গ্যাস তাহলে উৎপন্ন হবে না। ঠিক আছে? সাইকেল, রিক্সা, হস্তচালিত নৌকা ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার বাড়াবো। যাতে আমাদের কি যানবাহনের পরিমাণ কমে। দেখো, সবাই যদি পার্সোনাল কারে করে যায় তাহলে কি হবে? প্রত্যেকের আলাদা আলাদা গাড়ির ধোঁয়া বেরোবে। কিন্তু সেটাই যখন একটা বাসে 50 জন একাই চলে যাচ্ছে, তাহলে 50টা গাড়ির জায়গায় একটা বাসেই 50 জন চলে গেল। তাহলে অল্প দূষণ হবে আমাদের। তাহলে কি বেশি বড় বড় আমাদের যানবাহনে চলাচল করতে হবে। সবাই পার্সোনাল কার যদি নিয়ে নেয় তাহলে কি হবে? বেশি পরিমাণ দূষণ হবে। আর সেটাই যদি সবাই একটা গাড়িতে চলে যায় তাহলে আমাদের একটা গাড়ির দূষণ হলো। বাকি 49টা গাড়ির দূষণ কমে গেল। বুঝা গেল? অরণ্যছেদন রুখতে হবে, অর্থাৎ বেশি গাছপালা লাগাতে হবে যাতে কি তারা CO2 কনজিউম করে নেয়। বনায়ন, বনায়ন মানে কি? বন রোপণ। ঠিক আছে? বৃক্ষরোপণ ও কৃষি বনায়নের পুনর্বনায়ন করলে অধিক পরিমাণে CO2 শোষিত হবে। মোদ্দা কথা, গাছ লাগাও তাহলে সে CO2 খেয়ে নেবে। ঠিক আছে? CFC এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করার দরকার। পরিবেশ বান্ধব রাসায়নিক সার ব্যবহার করতে হবে। বোঝা গেল? তাহলে এগুলো কিছু কিছু স্টেপস, যে স্টেপস গুলো আমরা যদি নিই
তাহলে কিন্তু আমরা আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাতে পারবো, অর্থাৎ আমাদের বিশ্ব উষ্ণায়ন তাহলে কমতে পারবে। বোঝা গেল? তাহলে আজকে ছিল এগুলোই আমাদের ডিসকাশনের টপিক। আশা করি সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছো। কোনো টপিক যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। অন্য কিছু করলে যদি তোমাদের ভালো হয় তাহলে সেটা বলবে। যদি মনে হয় যে ক্লাসের শেষে এই ক্লাসের রিলেটেড কোয়েশ্চেন করালে ভালো আবার রিভাইজ হয়ে যায়, সেটাও বলতে পারো। বা আমি ভেবেছি যে চ্যাপ্টার শেষ হলে তারপরে একটা সামারি লেকচার দিতে পারি, ভেবে দেখবো পরে, সময়ের উপর ডিপেন্ড করছে। তো সেগুলোও করতে পারি। তোমরা তোমাদের সাজেশন এরকম দিতে থাকবে ক্লাসের নিচে কমেন্ট বক্সে, সেটা আমি ইনকর্পোরেট করার চেষ্টা করবো। আর আবারও বলে দিচ্ছি যে নোটস আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কারো যদি নোটস লাগে তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং আমি যে প্রত্যেক ক্লাসের শেষে ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেন শিট দেবো, সেটাও কিন্তু আমি টেলিগ্রামেই দেবো। তাই নিচে দেওয়া লিঙ্কে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি যে লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আর সেখান থেকে নোটস এবং ডিপি কিউ সেটা কিন্তু ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করো। বছরের শুরুর থেকে তোমরা ভালো করে পড়াশোনা চালু করো, যাতে পরীক্ষার আগে গিয়ে তোমাদের কোনো সমস্যা না দেখা দেয়। মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, আর সেই বড় পরীক্ষাটাই যদি তোমাদের ভালো একটা স্কোর আসে না, জীবনে বাকি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটা কনফিডেন্স থাকবে যে আমাদের একটা পরীক্ষা ভালো হয়েছে, বাকি পরীক্ষাগুলোও আমরা ভালো স্কোর করতে পারবো। আর এমনিও মাধ্যমিক দেওয়ার পরেই তোমরা তোমাদের সাবজেক্ট চুজ করবে। তো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি কোন সাবজেক্টটা ভালো বুঝতে পারছি। আমি জানি যে 10 এর সিলেবাস আর 11-12 এর সিলেবাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাই 10 এর সিলেবাস দেখে কখনো 11-12 এর ডিসিশন নিতে নেই। তবুও তুমি তোমার একটা ইন্টারেস্ট বুঝতে পারবে যে আমার সায়েন্সে ইন্টারেস্ট লাগছে বা আর্টসে ইন্টারেস্ট লাগছে। এই যে কোনো সাবজেক্ট তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো, এই সাবজেক্টটাকে বুঝে পড়ো, যাতে তুমি নিজের কেরিয়ার ডিসাইড করতে পারো। কারণ 11-12 এ ওঠার সময় তুমি কোন স্ট্রিম নেবে তার উপরেই ডিপেন্ড করছে তোমার ফার্দার ফিউচার। ঠিক আছে? এক আধজন এক্সেপশন থাকে যে হয়তো ভুল স্ট্রিমে চলে গেল তবুও নিজের লাইফ সেটেল করে নিল। কিন্তু 99% স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু তার যদি স্ট্রিম সে ভুল চুজ করে ফেলে, তাহলে কিন্তু তার জীবনে মানে খুবই বিপদ তার একাডেমিক ক্যারিয়ারে। তখন কিন্তু সে একাডেমিক ক্যারিয়ারে বহুত পরিমাণে স্ট্রাগল করতে থাকে। ঠিক আছে? এগুলো বলা এই কারণেই, কারণ বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু জাস্ট শুরু করে প্রথম জোশে, নতুন নতুন বই পেয়েছে, নতুন একটা স্মেল বই থেকে আসছে, তখন পড়তে খুব ভালো লাগে। কিন্তু 2 দিন যায় 3 দিন যায়, এমনি এখন শীতকাল পড়ে রয়েছে, পড়তে ভালো লাগছে না, তখন কিন্তু সে পড়ে না। কিন্তু এই যে ছোট ছোট খামতিগুলো থেকে আছে, এই খামতিগুলোই কিন্তু পরবর্তীকালে যখন সে একদম পরীক্ষার আগে গিয়ে দেখে যে আমার এতটা সিলেবাস পড়ে রয়েছে, তখন কিন্তু পুরোটা কভার করা সম্ভব হয় না। আর তখন আমাদের রেজাল্টটা খারাপ আসে, যেটা কিন্তু আমি চাই না যে তোমাদের সাথেও হোক। তাই বলা যে আর কি তোমরা প্রথম থেকেই এই ভিডিও লেকচার্স গুলোকে ইউটিলাইজ করো, বা নিজে যেখানে পড়ছো সেখানে ভালো করে পড়াশোনা করো, যাতে তোমাদের একটা ভালো মার্কস আসতে পারে, যাতে তোমরা সাবজেক্টটাকে ভালো করে বুঝতে পারো এবং নিজের লাইফে ভালো প্রসিড করতে পারো। ঠিক আছে? তো চলো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এরকম ভাবে চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের দেখা হবে আবার নেক্সট লেকচারে। টাটা।